রাজনীতির ময়দানে এমন কিছু ঘটনা ঘটে যা এক লহমায় পুরো খেলার মোড় ঘুরিয়ে দেয় এবং সমস্ত পূর্ব পরিকল্পিত ছককে ভেঙে চুরমার করে দেয়। দিল্লির ক্ষমতার অলিন্দে বসে যে নিখুঁত ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল তা যে মাঝপথে এমন এক অদৃশ্য আইনি ও সাংবিধানিক প্রাচীরে ধাক্কা খাবে তা হয়তো তাবর রাজনৈতিক কৌশলবিদরাও কল্পনা করতে পারেননি। ঘুঁটি সাজানো ছিল একেবারে নিখুঁত, লক্ষ্য ছিল বাংলা জয় এবং একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সেই জয়ের পথ প্রশস্ত করা। কিন্তু হঠাৎ করেই এমন এক অপ্রত্যাশিত ঘটনা ঘটল যাতে দেশের অন্যতম শীর্ষ স্বশাসিত সংস্থার কর্তাদের কার্যত মুখ লুকানোর জায়গা আর অবশিষ্ট রইল না। কে সেই গেম চেঞ্জার? কোন জাদু বলে এক রাতের মধ্যে পাল্টে গেল বাংলার পুরো রাজনৈতিক সমীকরণ? কেনই বা শাসক দলের শীর্ষ নেতৃত্বকে তড়িঘড়ি করে প্ল্যান বি বা বিকল্প রাস্তার কথা ভাবতে হচ্ছে? এই সমস্ত প্রশ্নের উত্তর একে একে আপনাদের সামনে তুলে ধরব। তবে তার আগে বুঝে নেওয়া দরকার বাংলার বুকে ঠিক কী ধরনের এক অদৃশ্য রাজনৈতিক ঘূর্ণিঝড় আসছে পড়ছে, যা খোদ দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের ভিত কাঁপিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে কার্যত কোণঠাসা জ্ঞানেশ কুমার। প্রধান বিচারপতি সূর্যকান্ত এমন কঠোর অবস্থা নিয়েছেন যে প্রশাসনিক ও সাংবিধানিক পরিসরে তার জন্য মুখ দেখানোর মতো পরিস্থিতি আর অবশিষ্ট নেই। খবর বলছে সুপ্রিম কোর্ট তার সাংবিধানিক সুপার পাওয়ার প্রয়োগ করে এমন এক ঐতিহাসিক ও নজিরবিহীন রায় দিয়েছে যার ফলে নির্বাচন কমিশনকে সরাসরি হাইকোর্টের কাছেই জবাবদিহি করতে বাধ্য করা হয়েছে। অর্থাৎ এতদিন যে কমিশন নিজেকে প্রায় অজেয় এবং প্রশ্নাতীত বলে ভাবত, আজ তার কাজকর্ম সরাসরি আদালতের কড়া নজরদারির আওতায় চলে এসেছে। তাহলে প্রশ্ন হচ্ছে, এই ঐতিহাসিক রায়ের জেরে কিভাবে অমিত শাহের রাজনৈতিক ব্লুপ্রিন্ট কার্যত মুখ থুবড়ে পড়ল? বঙ্গ এসআইআর ইস্যুতে তড়িঘড়ি বিশেষ কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রক এমন কি বড় ভুল করলো যার খেসারত এখন গোটা সরকারকে দিতে হচ্ছে? একের পর এক এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমরা আপনাদের সামনে বিশ্লেষণ করে তুলে ধরব। তবে তার আগে মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানিতে কিভাবে পুরো বঙ্গ এসআইআর এর খেলায় উল্টে গেল, কিভাবে মুহূর্তের মধ্যে বদলে গেল গোটা পরিস্থিতির মোড়, সেই ঘটনা প্রবাহটাই আগে খুঁটিয়ে দেখা যাক। সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে এসআইআর সংক্রান্ত যত অভিযোগ জমা পড়েছে তার মধ্যে কতগুলি নিষ্পত্তি হলো তার দৈনিক হিসেব নির্বাচন কমিশনকে বাধ্যতামূলকভাবে কলকাতা হাইকোর্টে জমা দিতে বলা হয়েছে। অর্থাৎ পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে শুধু বিরোধী দল নয়, এবার স্বয়ং সুপ্রিম কোর্টেরও নির্বাচন কমিশনের উপর পূর্ণ আস্থা আর নেই। এখন এই নির্দেশ স্পষ্ট করে দিয়েছে কমিশনের কাজকর্ম নিয়ে আদালতে গভীর সন্দেহ তৈরি হয়েছে, আর সেই কারণেই প্রতিটি পদক্ষেপকে আদালতের সরাসরি নজরদারিতে আনা হয়েছে। সুপ্রিম কোর্ট আরও স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে 28 ফেব্রুয়ারির মধ্যে বঙ্গ এসআইআর এর সম্পূর্ণ আপডেটেড তালিকা প্রকাশ করতে হবে এবং প্রতিদিনের অগ্রগতির রিপোর্ট হাইকোর্টে জমা দিতে হবে। দিনে কতটা কাজ হয়েছে, কোন পর্যায়ে প্রক্রিয়া এগিয়েছে, সবকিছুর বিস্তারিত হিসেব দিতে হবে। অর্থাৎ যে নির্বাচন কমিশন বিহার এসআইআর এর সময় সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে হলফনামা দিয়ে বলেছিল এসআইআর করা তাদের একান্ত বিশেষাধিকার এবং আদালতের নির্দেশেরও তাদের কাজে হস্তক্ষেপ, আজ সেখানে আর হস্তক্ষেপের তর্কই টেকে না। এখন নির্বাচন কমিশনের আধিকারিকরা কার্যত সুপ্রিম কোর্টের অধীনস্থ কর্মীর মতো কাজ করতে বাধ্য হচ্ছেন। একটি স্বশাসিত সাংবিধানিক সংস্থাকে কিভাবে সুপ্রিম কোর্ট তার সীমা, দায়িত্ব ও জবাবদিহির পরিধি স্পষ্টভাবে বুঝিয়ে দিল তা এই নির্দেশে পরিষ্কার হয়ে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে স্বয়ং সুপ্রিম কোর্ট যে গভীরভাবে সন্দিহান, সেই বার্তাটাই এই রায়ের মধ্যে দিয়ে অত্যন্ত স্পষ্ট ভাষায় তুলে ধরা হয়েছে। একদিকে সুপ্রিম কোর্টের এই কড়া অবস্থান, অন্যদিকে বঙ্গ এসআইআর নিয়ে পুরো রাজনৈতিক ও প্রশাসনিক সমীকরণ এক লহমায় উল্টে যাওয়া। এই বদলের পিছনের ঘটনা প্রবাহটা বুঝে নেওয়া অত্যন্ত জরুরি। 20 ফেব্রুয়ারি যখন সুপ্রিম কোর্টে এসআইআর মামলা শুনানি চলছিল, তখন প্রবীণ আইনজীবী কপিল সিব্বল অত্যন্ত স্পষ্টভাবে তারিখ ধরে ধরে তুলে ধরেন কিভাবে জ্ঞানেশ কুমার বাংলায় এসআইআর এর নামে নিয়ম ভাঙা ও কারচুপির আশ্রয় নিয়েছিলেন। তিনি আদালতকে জানান 21 ফেব্রুয়ারি পর্যন্ত এসআইআর এর নির্ধারিত সময়সীমা থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন আচমকায় 15 ফেব্রুয়ারি থেকেই ফর্ম আপলোড বন্ধ করে দেয়, যার ফলে লক্ষ লক্ষ মানুষ কার্যত আবেদন করার সুযোগ থেকেই বঞ্চিত হন। এই তথ্য সামনে আসতেই সুপ্রিম কোর্ট প্রবলভাবে ক্ষুব্ধ হয় এবং সাফ জানিয়ে দেয় এবার আর রাজ্য প্রশাসন নয়, নির্বাচন কমিশনের আধিকারিকরাও নয়, সরাসরি বিচারকরাই নির্ধারণ করবেন কে ভোট দেওয়ার যোগ্য এবং কার নাম ভোটার তালিকায় থাকবে। সুপ্রিম কোর্ট তার সাংবিধানিক সুপার পাওয়ার ব্যবহার করে এই প্রথম এমন এক নজির গড়েছে যেখানে বিচারকদের নির্বাচন আধিকারিক হিসেবে নিয়োগ করা হয়েছে বঙ্গ এসআইআর প্রক্রিয়ায়। এদিনের শুনানিতে নির্বাচন কমিশন যখন জানায় বিচারকরাই যদি এসআইআর করেন
তবে তাদের আরও অন্তত ৮০ দিন সময় লাগবে। তখন প্রধান বিচারপতি সূর্যকান্ত তীব্রভাবে ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, এবার নির্বাচন কমিশন নয়, হাইকোর্টকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হলো। কিভাবে, কোন পথে এবং কোন গতিতে ২৮ ফেব্রুয়ারির মধ্যে এসআইআর সম্পন্ন হবে তা একমাত্র হাইকোর্টই ঠিক করবে। এই মুহূর্তে প্রায় ৮০ লক্ষ নাম যাচাই বাকি এবং এই বিশাল সংখ্যক নামের যাচাইয়ের দায়িত্ব এবার সরাসরি বিচারকদের কাঁধে। সেই কারণে ২৫০ জন বিচার বিভাগীয় আধিকারিককে বিশেষভাবে নিয়োগ করা হয়েছে। খবর এমনও যে সুপ্রিম কোর্টের নির্দেশ পাওয়ার পর কলকাতা হাইকোর্ট এতটাই কড়া মনোভাব নিয়েছে যে আগামী ৯ মার্চ পর্যন্ত সমস্ত বিচারকের ছুটি বাতিল করে দেওয়া হয়েছে, যাতে কোনোভাবেই কাজের গতি শ্লথ না হয়। এই পরিস্থিতিতে স্পষ্ট হয়ে যায় নির্বাচন কমিশন নিজের তৈরি ফাঁদেই কিভাবে নিজেই আটকে পড়েছে। অভিযোগ উঠছে কমিশনের পরিকল্পনা ছিল মমতা সরকারের ঘাড়ে দোষ চাপিয়ে বলা যে রাজ্য প্রশাসন প্রয়োজনীয় আধিকারিক দিচ্ছে না, তাই এসআইআর সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। কিন্তু সুপ্রিম কোর্ট এই যুক্তি একেবারে খারিজ করে জানিয়ে দিয়েছে, এসআইআর শেষ না হলে নির্বাচনই হতে দেওয়া হবে না। এই কড়া অবস্থানের ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থান আরও শক্ত হয়েছে। কারণ তিনি বহু আগেই অভিযোগ করেছিলেন প্রতিটি বিধানসভা কেন্দ্রে গড়ে প্রায় ১৯,০০০ করে নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। একদিকে তিনি বলছেন প্রায় ১.৫ কোটি বাঙালি নাগরিকত্ব যাচাইয়ের নামে প্রক্রিয়া চালানো হচ্ছে, অন্যদিকে সেই ১.৫ কোটির মধ্যেই থাকা ৮০ লক্ষ নাম এবার সরাসরি বিচারকরাই যাচাই করবেন। কার নাম কাটা হবে আর কার নাম ভোটার তালিকায় বহাল থাকবে সেটা তারা দেখবেন। এই বিচারক নিয়োগের সিদ্ধান্তই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গজয় মিশনে কার্যত বড়সড় ধাক্কা দিয়ে দিয়েছে। সেই ধাক্কার গভীরতা বোঝা যায় এই কারণেই যে স্বরাষ্ট্র মন্ত্রক তড়িঘড়ি করে বঙ্গ এসআইআর এর মাঝপথেই একটি বিশেষ কমিটি গঠন করেছে। বলা হচ্ছে এই কমিটি সিএএ এর আওতায় বাংলার শরণার্থীদের নাগরিকত্ব যাচাই করবে। অর্থাৎ নির্বাচন কমিশনের হাত থেকে নিয়ন্ত্রণ যখন কার্যত সরে যাচ্ছে, তখন বিশেষ কমিটির মাধ্যমে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক খেলায় নামার প্রস্তুতি চলছে। অমিত শাহ কোনোভাবে নিজের হাত থেকে নিয়ন্ত্রণ চলে যেতে দিতে রাজি নন, কিন্তু বিচারকদের সরাসরি নিয়োগ হয়ে যাওয়ার পর এটা স্পষ্ট হয়ে গেছে বিহারের মতো এসআইআর এর কৌশল এবার বাংলায় প্রয়োগ করা আর সহজ হবে না। একদিকে সুপ্রিম কোর্টের কঠোর নজরদারি, অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রকে ভিত কেঁপে ওঠা, এই দুই মিলেই কেন্দ্রীয় সরকারের কৌশলে বড়সড় ফাটল ধরিয়েছে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার মানুষের উদ্দেশ্যে খোলা চিঠি লিখে সিএএ অনুপ্রবেশ রোধের প্রসঙ্গ টেনে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন। সব মিলিয়ে বলা যায় সুপ্রিম কোর্টের একটি সিদ্ধান্তই গোটা গুজরাট লবির বহুদিনের রাজনৈতিক পরিকল্পনায় কার্যত জল ঢেলে দিয়েছে। আদালত কঠোর হওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রক বিপাকে, নির্বাচন কমিশনের মুখে কার্যত তালা। এই টানটা রাজনৈতিক পরিস্থিতিতে আপনার কি মনে হয়, অমিত শাহের বঙ্গজয়ের স্বপ্ন কি আদৌ বাস্তবায়িত হবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান।